সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে শুভেচ্ছা। দ্য লাইসিয়াম এর পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা তোমাদেরকে অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায় প্রাণী জগতের শ্রেণীবিন্যাস সম্পর্কে একটু আলোকপাত করব। তো আমরা প্রথমে আলোচনা করার পূর্বে তোমাকে জানিয়ে দেই যে প্রাণী জগৎ বলতে আমরা কি বুঝি। পৃথিবীতে লক্ষ লক্ষ প্রজাতির বিভিন্ন ধরনের প্রাণী রয়েছে। কোনো প্রাণী জলে বাস করে, কোনোটি ডাঙায় বাস করে, কোনো প্রাণী উঠতে পারে, কোনো প্রাণী বুকের উপর ভর দিয়ে চলে, কোনো প্রাণী মাতৃদুগ্ধ পান করে, কোনো প্রাণী মাতৃদুগ্ধ পান করে না। দেখা যাচ্ছে যে কোনো প্রাণী আবার ডাঙায় চলে, কোনো প্রাণী জলে চলে, আবার কোনোটি ডাঙায় চলে, জলে চলে, উভয় জায়গায় চলতে পারে। তো এই সমস্ত বিষয়গুলো বিবেচনা করে প্রাণী জগৎকে সুসংবদ্ধভাবে জানার জন্য এবং সঠিকভাবে জানার জন্য আমাদের কি করতে হবে, এগুলোকে মনে করো যে একটা বিন্যস্ত করার পদ্ধতি নিয়ে আসতে হবে। এই পদ্ধতিকে বলা হচ্ছে শ্রেণীবিন্যাস বিদ্যার পদ্ধতি বা শ্রেণীবিন্যাস পদ্ধতি। তো সংজ্ঞা একটু আমরা দেখে নিই। সংজ্ঞাতে লেখা হচ্ছে কি যে সহজে সুশৃঙ্খলভাবে সংঘবদ্ধ রূপে সুবিশাল প্রাণী জগৎকে জানার জন্য এবং বিন্যস্ত করার পদ্ধতিকে আমরা বলতে পারি কি শ্রেণীবিন্যাস। আবার বলি, সহজে সুশৃঙ্খলভাবে সংঘবদ্ধ রূপে সুবিশাল প্রাণী জগৎকে জানা ও বিন্যস্ত করার পদ্ধতিকে আমরা বলি শ্রেণীবিন্যাস। তাহলে এখন আমরা বলি যে শ্রেণীবিন্যাস বিদ্যা কাকে বলে। শ্রেণীবিন্যাস বিষয়ে জানার জন্য আমরা যে জ্ঞানটা অর্জন করব অথবা যে পাঠ্যপুস্তক আমরা ওগুলো অধ্যয়ন করব তাকে আমরা বলি শ্রেণীবিন্যাস বিদ্যা। এবার আমরা তোমাদেরকে যে বিষয়টা জানাবো সেটা হচ্ছে শ্রেণীবিন্যাসের ধাপ। শ্রেণীবিন্যাসের ধাপগুলো কি? তাহলে দেখা যাচ্ছে যে প্রাণীগুলোকে আমরা অধ্যয়নের সুবিধার্থে নানা অংশে ভাগ করছি এবং এই অংশে ভাগ করার জন্য আমরা কি করছি যে বিভিন্ন বিজ্ঞানীদের কথাগুলো আমরা স্মরণ করছি। তো এই প্রাণী বিজ্ঞান, জীববিজ্ঞান বলি অথবা জীববিজ্ঞানের বিভিন্ন অংশে বলি, আমাদের যে সমস্ত বিজ্ঞানীর নাম স্মরণাক্ষর লেখা থাকবে তার মধ্যে প্রথম হচ্ছে এরিস্টটল, তারপরে জন রে এবং ক্যাওলাস লিনিয়াস। তো ক্যাওলাস লিনিয়াস উনি কি করলেন যে শ্রেণীবিন্যাস সাজানোর জন্য বিভিন্ন ধরনের ধাপের অবতারণা করছিলেন। আর এই ধাপগুলোতে আমরা দেখতে পাবো যে প্রথম থেকে দেখি আমরা, প্রথমে হচ্ছে যেমন রাজ্য। রাজ্য বলতে আমরা কিংডমকে বলি, মানে এখানে প্রাণীগুলোকে একটি রাজ্যে ভাগ করা হয়েছে, আরেকটি রাজ্যে তোমার উদ্ভিদ রয়েছে এবং উভয় রাজ্য মিলে আমরা কি দেখি বায়োলজি বা জীববিদ্যা দেখি। তারপরে রাজ্যের পরবর্তী যে ধাপটা হচ্ছে তাকে আমরা বলি পর্ব বা ফাইলাম। এখানে তাকে রাজ্যের পরে যে ক্ষুদ্রতম অংশ রয়েছে তাকে সেখানে ভাগ করা হয়েছে। পর্বের পরে আসছে আমাদের শ্রেণী, অর্থাৎ প্রাণীটি কোন শ্রেণীর মধ্যে পড়বে, তাদের কি কি বৈশিষ্ট্যগুলো হবে, বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আমরা তাকে শ্রেণীতে ভাগ করছি। এরপরে আমাদের দেখছি কি পরবর্তী ধাপের নাম হচ্ছে অর্ডার। অর্ডার মানে হচ্ছে বর্গ। বর্গের পরে আসছে ফ্যামিলি, এই প্রাণীটি কোন ফ্যামিলিতে পড়ে সেজন্য আমরা অধ্যয়ন করব গোত্রটি। গোত্রের পরে রয়েছে প্রাণীটির গণ, যাকে আমরা বলছি জেনাস, এবং সর্বশেষ ধাপ হচ্ছে বা নিম্নের ধাপ হচ্ছে স্পেসিস বা প্রজাতি। তাহলে আমরা কি বলছি যে শ্রেণীবিন্যাসের ধাপসমূহের মধ্যে সর্বোচ্চ ধাপ হচ্ছে রাজ্য এবং ক্রমান্বয়ে পরবর্তীতে সেটা কমে কমে পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ ও প্রজাতিতে আসছে। সর্বোচ্চ ধাপ রাজ্য এবং সর্বনিম্ন ধাপ হচ্ছে প্রজাতি। অর্থাৎ আমরা যদি একটি প্রাণীর নামকরণ করতে চাই, অর্থাৎ বৈজ্ঞানিক নামকরণ করতে চাই, তখন দেখা যাচ্ছে কি যে এই জেনাস বা গণ এবং স্পেসিস প্রজাতি এই দুটোর সমন্বয়ে আমরা নামকরণ করতে পারি। শ্রেণীবিন্যাসের যে ধাপগুলো ছিল আমাদের, সর্বোচ্চ ধাপ ছিল রাজ্য, তারপরে আসছে পরবর্তীতে পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। আমরা জানি যে একটি প্রাণীর নামকরণ করার ক্ষেত্রে, বৈজ্ঞানিক নামকরণ করতে গেলে আমরা সেটা কি করি, প্রথমে তার গণের নাম নেই এবং প্রজাতির নাম নেই। আমরা দেখতে পাচ্ছি যে মানুষের বৈজ্ঞানিক নাম আমরা কি হবে, মানুষের বৈজ্ঞানিক নাম হচ্ছে হোমোসেপিয়েন্স। মানুষের বৈজ্ঞানিক নাম হচ্ছে কি হোমোসেপিয়েন্স। মানুষ বলতে কি এই আমি নিজের কথাই বলছি, আমার বৈজ্ঞানিক নাম হোমো। হোমো হচ্ছে আমাদের গণের নাম আর সেপিয়েন্স হচ্ছে আমাদের প্রজাতির নাম। অর্থাৎ হোমো গণের মধ্যে অনেকগুলো প্রাণ, অনেক ধরনের মানুষ থাকতে পারে। হয়তো সে মানুষগুলো দেখতে ভিন্ন রকম হবে বা তাদের দৈহিক আকার আকৃতি ভিন্ন রকম হবে। আমরা দেখতে পাই না যে কোনো মানুষের চুল সাদা, কোনো মানুষের চুল হচ্ছে বাদামি, কোনো মানুষের চোখ হচ্ছে নীলাভ, কোনো মানুষের চোখ হচ্ছে ব্ল্যাক, কোনো মানুষের চোখ হচ্ছে সাদা। আবার কি হচ্ছে দীর্ঘাকায়, কি হচ্ছে খর্বাকার আকৃতি, কারো চুল হচ্ছে কোকড়ানো, কারো চুল হচ্ছে মসৃণ। এভাবে যে দৈহিক যে গঠন, কারো ঘাড় হচ্ছে প্রশস্ত, কারো ঘাড় হচ্ছে ছোট, এইভাবে নানা ভাগ নিয়ে আমরা দেখতে পাবো যে সেপিয়েন্সের মধ্যে নানা সেপিয়েন্স। তবে আমরা যে মানুষ বর্তমানে বসবাস করছি সারা বিশ্বে 700 কোটি মানুষ, তারা সবাই কিন্তু হোমো সেপিয়েন্সের মধ্যে পড়ছি। অনুরূপভাবে আমরা একটা উদাহরণ তোমাদেরকে বলতে পারি, অ্যাপিস ইন্ডিকা। তোমরা এটার সঙ্গে পরিচিত কিনা জানি না, এটাকে আমরা বলি মৌমাছি। এই মৌমাছি হচ্ছে অ্যাপিস ইন্ডিকা। তাহলে এখানে অ্যাপিস হচ্ছে তার জেনাস বা গণের নাম এবং ইন্ডিকা হচ্ছে তার প্রজাতি অথবা স্পেসিস নাম। আমাদের যে ফল রয়েছে, সমিষ্ট ফল যেটা আমরা খাই, যদিও আমরা প্রাণীবিজ্ঞান নিয়ে কাজ করছিলাম, কিন্তু এখানে একটি উদ্ভিদের নাম হচ্ছে যেমন ম্যাগনিফেরা ইন্ডিকা, এটা হচ্ছে আমের বৈজ্ঞানিক নাম।
এখানে ম্যাগনিফেরা শব্দটি হচ্ছে তোমার জেনাস বা গণ, এবং ইন্ডিকা হচ্ছে স্পেসিস বা প্রজাতি। অর্থাৎ আমরা বলতে চাচ্ছি এখানে যে কোনো প্রাণীর নাম জানার ক্ষেত্রে দুটি পদ প্রয়োজন। একটি প্রথম পদটি হচ্ছে জেনাস থেকে আসবে এবং দ্বিতীয় পদটি স্পেসিস থেকে আসবে। এই দুটি পদের সমন্বয়ে কিন্তু নামকরণ করা হবে, যাকে আমরা বলছি বৈজ্ঞানিক নামকরণ বা বৈজ্ঞানিক নাম। বৈজ্ঞানিক নামে কিছু নিয়ম আমি বলি, সেখানে বৈজ্ঞানিক নাম আমরা কিভাবে লিখবো খাতা উপস্থাপন করার সময় আমাদের অত্যন্ত জানা জরুরি। বৈজ্ঞানিক নাম লেখার সময় দুটি পদ হবে, প্রথম পদটি হবে গণ এবং দ্বিতীয় পদটি হচ্ছে প্রজাতি। নামগুলো ল্যাটিন ভাষায় হবে। তারপর আমরা দেখতে পাচ্ছি কি 3 নম্বরে মুদ্রণের সময় বাঁকা অক্ষরে লিখতে হবে। যদি এটা আমরা ছাপাই তাহলে এটা বাঁকা অক্ষর হবে, এবং হাতে লেখার সময় নিচে দাগ দিতে হবে। আমরা তোমাদেরকে একটা উদাহরণ দেই, যেমন মানুষের বৈজ্ঞানিক নাম কি? মানুষের বৈজ্ঞানিক নাম হচ্ছে হোমো সেপিয়েন্স। এখানে হোমো অংশটি হচ্ছে জেনাস বা গণ এবং সেপিয়েন্স অংশটি হচ্ছে প্রজাতি বা স্পেসিস। সেখানে হোমো নিচে একটা আন্ডারলাইন এবং সেপিয়েন্স নিচে 8টি আন্ডারলাইন দেওয়া আছে। এবং লক্ষ্য করো যে দুটো শব্দ বা দুটো পদের মধ্যে একটি আন্ডারলাইন নেই, পৃথক পৃথক ভাবে দুটি আন্ডারলাইন দিতে হবে। এটা হচ্ছে বৈজ্ঞানিক নাম লেখার কিছু নিয়ম যা তোমাদেরকে জানানো হলো।